আপনার ভক্তি কি কারোর ফরচুনার গাড়ির জ্বালানি? আপনার বিশ্বাসের দাম কি মাত্র 14,500 টাকা? জাগো সনাতনী, জাগো দেশবাসী। যে অযোধ্যার রামলালার জন্য কোটি কোটি মানুষ নিজেদের ঘাম আর রক্ত জল করা উপার্জনের টাকা অকাতরে দান করলেন, আজ সেই মন্দিরের গর্ভগৃহের আড়ালে বসে ঘটে গেছে ইতিহাসের সবচেয়ে বড় মহাপ্রসাদী মহালুট। 200 কোটি টাকা গায়েব। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভক্তদের দেওয়া 200 কোটি টাকা স্রেফ হাফেস। ধর্মের নামে অধর্মের এই চাদর ঢাকা খেলা আর কতদিন? আজ আলো নেভানোর দিন নয়, আজ মুখোশ খোলার দিন। আজকের পর্বে বলবো রাম মন্দিরের দানপত্রে জমা পড়া 200 কোটির মহা ডাকাতির হার হিম করা অন্দরের গল্প। নমস্কার, আমি মধুরিমা ভৌমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। আজকের গল্পটা বিশ্বাসের, আজকের গল্পটা আস্থার, আর আজকের গল্পটা চরম এক বিশ্বাসঘাতকতারও। অযোধ্যার রাম মন্দির, কোটি কোটি মানুষের আবেগ, ভক্তি আর ঘামের টাকা যেখানে জমা হয়। আচ্ছা বলুন তো, সেই মন্দিরের দান পেটিতে ভক্তদের দেওয়া দানের টাকা থেকে যদি 1-2 লক্ষ নয় 200 কোটি টাকা গায়েব হয়ে যায়, তবে তাকে আপনি কি বলবেন? চুরি, ডাকাতি, মহা ডাকাতি। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই বিপুল লুটের খবর কিন্তু কোনো তদন্তকারী সংস্থা বা সরকারের তরফ থেকে আসেনি, এসেছে রাজনৈতিক অলিন্দ থেকে। গত 7ই জুন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং পবন পান্ডে প্রথম এই নিয়ে টুইট করেন। অখিলেশ সোজাসুজি শব্দটা ব্যবহার করেছিলেন ডাকাতি। রাম মন্দির ট্রাস্টের প্রধান চম্পত রায় পত্রপাত একটি ভিডিও বয়ান জারি করে অত্যন্ত হালকা চালে বললেন, এমন কোনো উল্লেখযোগ্য ঘটনা আমাদের নজরে আসেনি। ভেবে দেখুন, অখিলেশ যাদব যদি সেদিন টুইট না করতেন, দেশের মূলধারার মিডিয়া হয়তো জানতেই পারতো না। 7ই জুন থেকে আজ 16ই জুন চম্পত রায় মিডিয়ার মুখোমুখি হননি, প্রেস কনফারেন্স বাদ দিন, ট্রাস্টের প্রধান হিসেবে তিনি আজ পর্যন্ত একটা এফআইআর করারও সাহস দেখাননি। স্ক্রিনে দৈনিক ভাস্কর পত্রিকায় প্রকাশিত খবরটা লক্ষ্য করুন, এটা তাদের এক্সক্লুসিভ রিপোর্ট। ভাস্কর লিখছে, এই খেলাটা আজকের নয়, গত 1 বছর ধরে মন্দিরের অন্দরে এই লুটের কারবার চলছে। 1 বছর কোটি কোটি টাকা লুট হয়ে যাচ্ছে, আর ট্রাস্টের কোনো সদস্যের কিছু নজরে পড়লো না। এটাকে বিশ্বাসযোগ্য? একটু যুক্তি দিয়ে ভাবুন। দেশের ছোটখাটো কোনো আর্থিক তছরূপের গন্ধ পেলেই যেখানে ইডি বা সিবিআই ঝাঁপিয়ে পড়ে, সেখানে 200 কোটির কেলেঙ্কারিতে একটা ইডির কোনো তাপ উত্তাপ নেই, এফআইআরও হলো না। আসলে এফআইআর করতে গেলে চাপ আছে। এফআইআর হওয়া মানেই বিষয়টি সরকারি নথিতে রেজিস্টার্ড হয়ে যাওয়া, মামলা আদালতে যাবে, আদালতে যাওয়া মানেই হয়তো ভেতরের আরো 100টি গোপন কেলেঙ্কারি আইনিভাবে পাবলিকের সামনে চলে আসবে। স্ক্রিনে আপনারা হিন্দুস্তান টাইমস আর অমর উজালায় প্রকাশিত এই সংক্রান্ত দুটো খবর দেখতে পাচ্ছেন। প্রথম সারির হিন্দি দৈনিক অমর উজালা দুদিন আগে তাদের লিড খবরে লিখেছে, রাম মন্দিরের দান করা টাকা তছরূপের মামলায় নাকি ইতিমধ্যেই 2.98 কোটি টাকা উদ্ধার বা রিকভারি করা হয়েছে। সন্দেহ ভাজনদের দেখিয়ে দেওয়া জায়গা থেকেই নাকি এই টাকা উদ্ধার হয়েছে। ওই পত্রিকা আরো লিখেছে, গোপনে চলা এই তদন্তে আরো কোটি কোটি টাকার কেলেঙ্কারির প্রমাণ মিলছে। টাকার অঙ্কটা নাকি আরো বাড়তে পারে, 200 কোটির চেয়েও বেশি। ভাবতে পারছেন, আপনার নিজের বাড়িতে যদি চুরি হয়, চোর যদি আপনার 20 লক্ষ টাকার গয়না নিয়েও পালায়, আপনি কি করবেন? বাড়ির লোক আর পাড়াতো ভাইদের নিয়ে নিজেরা তদন্তের পঞ্চায়েত বসাবেন, নাকি থানায় গিয়ে এফআইআর করবেন? তাহলে 200 কোটি টাকার লুটের খবর ছাপার পরেও মন্দির প্রশাসন কেন এফআইআর করলো না? ট্রাস্ট কেন উল্টে উত্তরপ্রদেশ সরকারের কাছে এসআইটি গঠনের দাবি জানালো? অথচ আইনের সাধারণ ছাত্রটিও জানে এফআইআর ছাড়া কোনো অপরাধের সাজা দেওয়া যায় না। তাহলে এই এসআইটি আসলে কিসের তদন্ত করছে? অপরাধীদের ধরার জন্য, নাকি অপরাধের প্রমাণ লোপাট করার জন্য? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, কারণ এই লুটের খেলা অনেক গভীরে গেছে। সাধারণ মানুষ ভাবেন রামলালার চরণে দেওয়া তাদের মনোবাঞ্ছা পূরণের টাকা সরাসরি মন্দিরের তহবিলে যাচ্ছে, কিন্তু দৈনিক ভাস্করের ইনভেস্টিগেটিভ রিপোর্ট যা দেখাচ্ছে তা পড়লে আপনার চোখ কপালে উঠবে। প্রাথমিক অনুমান,
লুট হওয়া টাকার অঙ্কটা কম বেশি 200 কোটি। আর এই লুটের পান্ডা কারা জানেন? খোদ রাম মন্দিরের টাকা গোনার দায়িত্বে থাকা জনা 50 কর্মী। পুলিশ আর তদন্তকারী সংস্থাগুলো ইতিমধ্যেই মাত্র 5 জন কর্মীর কাছ থেকে উদ্ধার করেছে প্রায় 3 কোটি টাকা নগদ, একটি বিলাসবহুল গাড়ি আর 3টি দামি আইফোন। দৈনিক ভাস্কর সোজাসুজি নাম ধরে ধরে এদের কুণ্ডলি ফাঁস করেছে। অনুকল্প মিশ্র, লবকুশ, রাজেশ পাঠক, কেডি তিওয়ারি, মনীষ যাদব, করুণ, ঋতিক সিং শ্রীবাস্তব প্রমুখ। আর এই চক্রান্তের সবচেয়ে বড় চাই রামশঙ্কর ওরফে টিঙ্কু যাদব। এই নামগুলো ভালো করে মাথায় রাখুন। গত 5 বছরে এরা প্রত্যেকে রাতারাতি কোটিপতি বনে গেছে। এদের লাইফস্টাইল বদলে গেছে। কেনা হয়েছে দামি দামি গাড়ি আর বিঘার পর বিঘা জমি। এই কর্মচারীদের অফিসিয়াল বেতন কত জানেন? সংবাদে প্রকাশ মাত্র 14,500 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাসে মাত্র 14,500 টাকা। আচ্ছা, মাসে যারা মাত্র 14,500 টাকা বাইরে পায়, তারা যখন হঠাৎ কোটিপতিদের মতন জীবনযাপন করতে শুরু করলো, তখন ট্রাস্টের কর্তারা কি চোখে ঠুলি দিয়ে বসেছিলেন? 14,500 একজন কর্মচারী যখন রোজ ফরচুনার গাড়ি হাঁকিয়ে মন্দিরের ডিউটি করতে আসেন, তখনও কি কারোর মনে কোনো খটকা জাগে না? এই টিঙ্কু যাদবের ইতিহাসে ঢু মারি চলুন। 1994-95 সালের কথা। এই টিঙ্কু যাদব অযোধ্যার রাস্তায় অটো রিক্সা চালাতেন। আর আজ দৈনিক ভাস্কর লিখছে, অযোধ্যা মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে টিঙ্কুর একটা বিশাল হোটেল আছে, 70টা ঘর সেখানে। আগে ওই হোটেলের নাম ছিল গৌরব ইন। টিঙ্কু অবশ্য পুরনো নাম বদলে দিয়েছেন। 70 ঘরের মহার্ঘ হোটেল কিনে নিল 14,500 কর্মী। অথচ চম্পত রায় বা ট্রাস্টের কোনো সদস্যের কানে হাওয়া পর্যন্ত লাগলো না। যারা নিজেদের নাকের ডগায় চলা এত বড় বড় জালিয়াতি ধরতে পারে না, তারা নিজেদের স্তরে কিসের তদন্ত করবে? সেই তদন্তের ওপর দেশের মানুষ কেন বিশ্বাস রাখবে? অযোধ্যায় আমাদের সূত্র বলছে, টিঙ্কু যাদব রাম মন্দির ট্রাস্টের মহাসচিব চম্পত রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী। আর সেই ক্ষমতার দাপটে টিঙ্কুর বিরুদ্ধে উঠছে সবচেয়ে মারাত্মক অভিযোগ। সে নাকি মন্দিরের ভেতরের গত 8 মাসের সিসিটিভি ফুটেজ গায়েব করে দিয়েছে। আমাদের প্রশ্ন হলো, এই মহানায়ক টিঙ্কু যাদব এখন কোথায়? তিনি কেন জনসমক্ষে আসছেন না? তাকে কারা আড়াল করছে? টিঙ্কু যাদবকে উত্তরপ্রদেশ পুলিশ কোথায় জেরা করেছে জানেন? কোনো থানায় নয়, মন্দিরেই যাত্রী সুবিধা কেন্দ্রে। আহা, যেন জামাই আদর। কোনো গ্রেপ্তার নেই, কোনো লক আপ নেই। কোনো অপরাধে কোনো সংখ্যালঘুর নাম জড়ালে যেখানে আদালতের পরোয়ানা ছাড়াই বুলডোজার জারি হয়ে যায়, সেখানে রামলালার 200 কোটি টাকা লুটেরাদের বেলায় এই নীরবতা কেন? খেলাটা যে বহু পুরনো তা ফাঁস করছেন মন্দিরেই এক প্রাক্তন অ্যাকাউন্টেন্ট মহিপাল সিং। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই কারবার 2020-21 সাল থেকেই চলছে। 2021 সালেই তিনি এই গরমিল ধরে ট্রাস্টের চম্পত রায় আর গোপাল রাওকে জানিয়েছিলেন, কিন্তু অপরাধীদের শাস্তি না দিয়ে উল্টে মহিপালকেই চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়। মহিপাল সিং আরো বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলছেন, সোনার উপর অলংকারের কোনো সঠিক হিসেবই রাখা হতো না। মন্দিরের কর্তারা নাকি সেসব নিজেদের বাড়ি নিয়ে যেতেন। আসল সোনা সরিয়ে লকারগুলোতে কি তবে নকল সোনা ঢুকিয়ে দেওয়া হয়েছে? সংবাদপত্রের সূত্রগুলো অন্তত সেই আশঙ্কাই করছে। অমর উজালা লিখছে, গত মহাকুম্ভের সময় থেকে এদের পৌষমাস শুরু হয়েছিল। প্রতিদিন দানপত্র থেকে 10 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত অনায়াসে গায়েব করা হতো। প্রতিদিন 15 লক্ষ টাকা উধাও হলে এক বছরে তছরূপের অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ায়? এবার নিজে হিসেব করে নিন। উত্তরপ্রদেশ সরকার 3 জন আইপিএস অফিসারকে নিয়ে এক বিশেষ তদন্ত কমিটি গড়ে নিয়েছে। এই এসআইটি নাকি 15 দিনের রিপোর্ট দেবে। মহা ডাকাতির কথা বাদই দিন, তদন্তের এই অদ্ভুত প্রক্রিয়া দেখে কি বোঝা যাচ্ছে না যে আসলে কাউকে বাঁচানোর মরিয়া চেষ্টা চলছে? দেশের আইন কি এভাবে কাজ করে? এফআইআর ছাড়া এই যে ব্যক্তিগত স্তরে তদন্তের নাটক, এটা কাকে আড়াল করার জন্য? এরই মধ্যে আবার রাজনীতির এক অদ্ভুত সনাতনী বয়ান বাজারে ছাড়া হয়েছে। কেউ কেউ বলছেন, মর্যাদা পুরুষোত্তম রামের দানপেটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে, তবে মন্দিরের আলো ক্যামেরা বন্ধ করে দাও। যে টাকা বা সোনা চুরি গেছে তা চুপচাপ রামলালার চরণে ফেরত দিয়ে দাও, প্রভু সব মাফ করে দেবেন। কিন্তু সরকারি অফিসাররা এসে আমাদের সাধু সন্ত আর পূজারীদের জেরা করবে, এটা সনাতন ধর্মের অপমান? বাহ, কি চমৎকার যুক্তি! মানে ক্যামেরা বন্ধ করে অন্ধকারে পাপ ধুয়ে ফেলো, কিন্তু আইনকে ছুতে দিও না। সাধারণ চোরের বেলা বুলডোজার আর জেল, আর মন্দিরের 200 কোটি লুটে নিলেই আলো বন্ধ করে চোরকে ক্ষমা পাওয়ার সুযোগ দিতে হবে? এটা সনাতন ধর্মের সম্মান রক্ষা
নাকি ধর্মের নামে অধর্মকে আড়াল করার নির্লজ্জ চেষ্টা? গত 9 জুন ডক্টর রজনীশ সিং খোদ প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে এই কেলেঙ্কারিতে সিবিআই এবং ইডি তদন্তের দাবি জানিয়েছেন। আজ 16 জুন হয়ে গেল, কিন্তু দেশের শীর্ষ তদন্তকারী সংস্থাগুলো এখনো নীরব। বহু পুণ্যার্থীর মনে আশঙ্কা হলো এখানে একটা খেলা চলতে পারে, ভেতরে ভেতরে জল মাপো, তদন্তকে ম্যানেজ করো, আর শেষমেশ 2-4টে চুনোপুটি কর্মচারীকে বলির পাঠা বানিয়ে আসল রাঘব বোয়ালদের আড়াল করে দাও। কিছুদিন পর মিডিয়া শান্ত হলে খবরটাই গায়েব করে দেওয়া যাবে। তাই আজ দুটো দাবি অত্যন্ত জোরালোভাবে উঠছে। এক, সুপ্রিম কোর্টের সরাসরি নজরদারিতে একটি নিরপেক্ষ তদন্ত টিম গঠন করতে হবে। 2, তদন্ত প্রক্রিয়াকে প্রভাবমুক্ত রাখতে রাম মন্দির ট্রাস্টের সমস্ত সদস্যকে অবিলম্বে বরখাস্ত বা সাসপেন্ড করতে হবে। অযোধ্যা লোকসভা কেন্দ্রের সমাজবাদী পার্টির সাংসদ অধবেশ প্রসাদও ঠিক এই দাবিটাই তুলেছেন। তিনি স্পষ্ট বলছেন, এই কেলেঙ্কারি কোনো রাজ্যের বিষয় নয়, এটা গোটা দেশের কোটি কোটি মানুষের বিশ্বাসের ওপর আঘাত। তাই তদন্ত শুরু হওয়ার আগেই এই ব্যর্থ ট্রাস্টকে অবিলম্বে ভেঙে দেওয়া উচিত। সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে মন্দিরের সিসিটিভি আর নিরাপত্তার ঘেরাটোপে। রাম মন্দিরের প্রতিটি ইঞ্চিতে সিসিটিভি ক্যামেরা লাগানো। পুরো চত্বরটি দেশের অন্যতম হাই সিকিউরিটি জোন। সেখানে মন্দিরের মোট 14টি দানপাত্র থেকে দিনের পর দিন কোটি কোটি টাকা লুটে নেওয়া হলো, অথচ দেশের কোনো গোয়েন্দা সংস্থা বা ইন্টেলিজেন্সের কাছে কোনো রিপোর্টই থাকলো না। এটা কি আদৌ সম্ভব? নিরাপত্তার এত বড় নিশ্ছিদ্র দুর্গে বসে কারা রামলালার চরণে দেওয়া ভক্তদের টাকা পকেটে পুরলো, আর কারা পাহারা দেওয়ার নাম করে ঘুমিয়ে থাকার ভান করলো? জনগণ এবার সেই জবাবটাই চাইছে। আসলে অযোধ্যায় জমি আর টাকার এই খেলা নতুন নয়। 2021 সালের সেই কেলেঙ্কারির কথা মনে আছে? অযোধ্যায় তৎকালীন বিজেপি মেয়রের ভাইপো মাত্র 20 লক্ষ টাকায় একটি সরকারি জমি কিনেছিলেন, আর মাত্র কয়েকদিনের ব্যবধানে সেই জমি রাম মন্দির ট্রাস্টের কাছে বিক্রি করা হলো 2.5 কোটি টাকায়। সরকারি জমি কিভাবে ট্রাস্টের কাছে কোটি কোটি টাকায় বিক্রি হয়ে গেল তার কোনো জবাব মেলেনি। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে যখন অযোধ্যার সরকারি অফিসারদের বড় বড় জমি কেলেঙ্কারির খতিয়ান সামনে এসেছিল, তদন্তের নামে তাকেও ঠান্ডা করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। রামের নাম নিয়ে যারা রাজনীতি করেন তাদের উপর কি মর্যাদা পুরুষোত্তম রামের আদর্শের একটুও প্রভাব নেই? এই প্রশ্নটা আজ দেশের প্রতিটি সাধারণ মানুষের। যে মন্দিরের গর্ভগৃহের জন্য দেশের প্রধানমন্ত্রী স্বয়ং কঠিন ব্রত রেখেছিলেন, আজ সেখানে 200 কোটি টাকার মহালুটের খবর আসার পরেও তার তরফ থেকে একটা টুইট পর্যন্ত নেই। আশ্চর্য! কোটি কোটি সাধারণ মানুষের ভক্তি, বিশ্বাস আর আবেগের প্রতীক এই রাম মন্দির। সেখানে পুণ্যার্থীদের দেওয়া দানের টাকা নিয়ে যারা এই চরম বিশ্বাসঘাতকতা করলো তারা কোনো ছাড় পেতে পারে না। সুপ্রিম কোর্টের নজরদারিতে নিরপেক্ষ তদন্ত এবং বর্তমান ট্রাস্টের অবিলম্বে অপসারণই এখন একমাত্র পথ। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে যারা ভাবছেন এই ধামাচাপা দেওয়ার খেলা মানুষ ভুলে যাবে, তারা মনে রাখবেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু শেষ করার আগে ক্ষমতার অলিন্দে বসে থাকা ওই পাহারাদারদের মুখোমুখি দাঁড়িয়ে আজ দুটো অত্যন্ত বেদনাদায়ক সত্যি প্রশ্ন ছুড়ে দেওয়া দরকার। প্রথম প্রশ্ন, রাম মন্দিরের এই 200 কোটির মহালুটকে কে বলে? কয়েকজন সাধারণ কর্মচারীর লোভ, নাকি এর পেছনে রয়েছে এক সুগভীর প্রাতিষ্ঠানিক নীরবতা? দ্বিতীয় এবং সবচেয়ে মর্মান্তিক প্রশ্ন, যে সাধারণ মানুষ নিজের শেষ সম্বলটুকু রামলালার চরণে সঁপে দিয়েছিলেন এক বুক বিশ্বাস নিয়ে, আজ সেই বিশ্বাসের এই নগ্ন সওদা দেখে কি ভগবানের চেয়েও বেশি লজ্জিত হচ্ছেন না সেই প্রতারিত ভক্তরা? প্রভু শ্রীরামের নামে যারা ভোট চাইলেন তারা আজ ঈশ্বরের দরবারে হওয়া এই ডাকাতি নিয়ে একটা টুইট করার নৈতিক সাহসটুকু হারিয়ে ফেললেন কেন? ইতিহাসের আদালতে বিচার একদিন হবেই, আর সেদিন চোর এবং চোরের পাহারাদার উভয়কেই কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ মানুষের আদালতকে ফাঁকি দেওয়া গেলেও মহাকালের আদালতকে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারোর নেই। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।